গুড মর্নিং এভরিওয়ান, আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকে আমরা যাচ্ছি ফিনল্যান্ড। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দৌড়ে এসে লিফটের সুইচটা টিপে দিলাম, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। আমাদের ফ্লাইট আছে আজকে বেশ সকাল সকাল 6:30টার দিকে, আর এখন নিচে ক্যাবও চলে এসছে। এখন ঘড়িতে সময় 5টা, আর ক্যাব যদি 5 মিনিটের বেশি ওয়েট করে তাহলে আবার চলে যাবে, সেখানে আবার বিগ লস। তার জন্য দৌড়ে দৌড়ে যেতে হবে। এই যে কোনো রকমে এই ব্যাগটা নিয়ে বেরোতে পারলেই বাঁচি। আর বাইরে ঠান্ডা খুব একটা বেশি নেই, যার জন্যে আরামসে যাওয়া যাচ্ছে। ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, চলুন তাড়াতাড়ি যাই, না হলে যদি আবার 5 মিনিট পেরিয়ে যায় তাহলে কিন্তু কারো কথা না শুনেই চলে যাবে। যাক বাবা, গাড়িটা পেয়ে গেছি আর ক্যাবে উঠেও পড়েছি। আর সকাল সকাল এরম এনার্জিওয়ালা গান শুনতে শুনতে যাচ্ছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের এয়ারপোর্ট তো জানেনই, আমস্টারডামের স্কিফল। আর স্কিফল থেকে আমরা যাব ভিয়েনাতে, আর ভিয়েনা থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশন রোভানিয়ামি। পৌঁছে গেছি এখন। ঘড়িতে সময় হয়েছে এই 6টা। তাড়াতাড়ি করে লাগেজটা দিয়ে আমাদেরকে যেতে হবে সিকিউরিটি চেক ইনের জন্যে। এই ফ্লাইটটাতে আবার দেখলাম লিখে রেখেছে সেলফ লাগেজ জমা দেওয়ার জন্যে। সে আরও এক সমস্যার ব্যাপার, কারণ সব জায়গায় আলাদা আলাদা হয়। যদি কেউ থাকে তাহলে হয়তো সুবিধাই হতো। তবে ঠিক আছে, দেখা যাক, একটু টাইম লাগলেও হয়ে যাবে। যদিও এই মেশিনটাতে স্টেপ বাই স্টেপ কি করতে হবে লেখাই আছে, তবে এই যে সার্চিংয়ের পর স্ক্যান হবে, তারপর আমাদেরকে একটা কাগজ এনারা দিয়ে দেবেন। এরপর ওই কাগজটা এই মেশিনের মধ্যে স্ক্যান করালেই মোটামুটি লাগেজ দেওয়া কমপ্লিট। কার্ড দেবে কিছু একটা। লাগেজটা দিয়ে ওখান থেকে যে কার্ডটা বেরোলো সেটা লাগেজের মধ্যে লাগিয়ে দেওয়ার পর এই নেটটা নেমে চলে আসলো। যাক বাবা, লাগেজটা দেওয়া হয়ে গেছে। এরপর তাহলে দৌড়ে দৌড়ে যাই সিকিউরিটি চেক ইনের জন্যে। না হলে আবার যদি ফ্লাইট চলে যায় তাহলে তো আরও বড় সমস্যার ব্যাপার হয়ে যাবে। এই ওয়াকিং লিফটগুলোতে গেলে বেশ সুবিধা হয়, না হেঁটেও অনেকটা এগিয়ে যাওয়া যায়। আর এত বড় এয়ারপোর্ট, কতই হাঁটবো বলুন তো। এই এয়ারপোর্টটাতে যে আমরা কতবার এসছি তার কোনো ঠিক নেই। যখনই কোথাও যাওয়ার থাকে তখনই আমরা এই আমস্টারডাম এয়ারপোর্ট দিয়েই 90% টাইম যাই। এছাড়াও আমাদের বাড়ির সামনে আইন্দোভেন এবং রটারডাম বলে দুটো এয়ারপোর্ট আছে, যেগুলো থেকে খুব রেয়ার কেসে যাওয়া হয়। আসলে রটারডাম যে এয়ারপোর্ট, তার কাছে সব কিছুর ফ্লাইটের দাম খুবই কস্টলি হয়, যার জন্যে আমরা রটারডাম এয়ারপোর্টটা সামনে হলেও সেটা বেশিরভাগ টাইম ইগনোরই করি। এই তো বাবা, বেশ অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা আমাদের প্রায় গেটের সামনে পৌঁছে গেছি। B15 আমাদের গেট নাম্বার। ওই যে সবাই বসে আছে আর অপেক্ষা করছে ফ্লাইটের জন্য। চলুন আমরাও যেয়ে বসি। 5-10 মিনিট একটু অপেক্ষা করার পরে দেখলাম ফ্লাইটের জন্য বোর্ডিং শুরুও করে দিয়েছে। চলুন যাই তাহলে তাড়াতাড়ি, আর আমাদের সিট দেখে বসেও পড়ি। আমরা যাচ্ছিলাম আজকে অস্ট্রিয়ান এয়ারলাইনে করে, আর এই এয়ারলাইনটাই এই প্রথমবার। দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। প্রচণ্ড ভিড় ছিল ফ্লাইটটাতে ওঠার সময়, কারণ খুব একটা বড় ছিল না ফ্লাইটটা। আমাদের একটা ফ্লাইট তো এই সবে টেক অফ করলো। ভিয়েনাতে পৌঁছে গেছি, অস্ট্রিয়ার ক্যাপিটাল। যদিও ভিয়েনা থেকেও অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, যেমন অস্ট্রিয়ার ইন্সব্রুক। এই শীতকালের সময়ে ওই জায়গাটাও নাকি খুবই ম্যাজিক্যাল লাগে দেখতে। ওই তো দেখি ফ্লাইটের বোর্ড দিয়ে দিয়েছে, কখন আছে আমাদের ফ্লাইট। 9:20 সময় এই বোর্ডে আমাদের ফ্লাইটের জন্যে নাম্বার দিয়ে দেবে। এখন এই সবে 9টা বাজে, তাহলে আমাদের হাতে 20 মিনিট মতো টাইম আছে। চলুন আশপাশটা ঘুরে দেখি, আর যদি সেরম কিছু খাবারের দোকান পাই তাহলে একটু কফি, ক্রোসেন্ট এসব কিছু একটু নিয়ে নেব। এয়ারপোর্টটা দেখলাম বেশ বড় সড়ই, তবে এই লম্বা লম্বাই। সাইডে বেশ বড় সড়ো কিছু দোকান আছে যেখানে টুকটাক খাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তবে আজকে ঠান্ডা বেশ কনকনে।
আর বাইরে গেলে তো আরও কতটাই ঠান্ডা লাগবে সেটাই এখন ভাববার বিষয়। এয়ারপোর্টটা খুবই ছোট না? কোন দিকে আছে তাহলে বড় জায়গাটা? এই এয়ারপোর্টটা দেখে আমার বেশ ছোটই মনে হচ্ছিল, তবে এখানে বেশ কিছু এই অস্ট্রিয়ারই সুভেনিয়ার পাওয়া যাচ্ছে। সুভেনিয়ার বলতে ওই ফ্রিজ ম্যাগনেটই সব থেকে বেশি নজর কাড়ে। তবে ফ্রিজ ম্যাগনেট যেহেতু এখনও ভিয়েনা বা অস্ট্রিয়া আসা যাওয়া করিনি, যার জন্য আর কোন মুখেই কিনবো, তাই আর আজকে কিনলাম না। যখন আসবো তখনই কিনবো, না হলে আবার ফ্রিজ ম্যাগনেট কেনা হয়ে গেলে আর হয়তো দেখলাম আশাই হলো না, তখন সেই ফ্রিজ ম্যাগনেট কোন মুখে আর ফ্রিজের মধ্যে লাগিয়ে রাখি। মানে এটা সকাল সকাল। ওই যে বোর্ডটার মধ্যে দেখুন 10:30-তে রোভানিয়ামের ফ্লাইট আছে, আর আমাদের গেট নাম্বার হলো F22, যেখানে বসে বসে ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে সেই সন্ধিক্ষণ চলেও আসলো, আমাদের ফ্লাইট টেক অফ করবে, যার জন্যে বোর্ডিং শুরু হয়ে গেছে। ফ্লাইটে বসার কিছুক্ষণ পর স্ন্যাক্স হিসেবে একটা চকলেট দিয়ে গেল, আর এটা ফেরারোর চকলেট। আর এই চকলেটগুলো জানি না কেমন একটা আমার বেশ পছন্দের হয়, যার জন্যে খেয়েও নিলাম দেওয়ার সাথে সাথে। Ladies and gentlemen, we are already descending towards Rovaniemi. Please return to your seats and store your carry-on items as well as heavy electronic devices now for landing. Thank you. এই অসাধারণ একটা ভিউর সাথে সাথে এই সবে অ্যানাউন্সমেন্টও করে দিল যে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে সান্টা ক্লজের ভিলেজে, মানে রোভানিয়েমিতে। আর রোভানিয়েমি তো সান্টা ক্লজেরই ঘর, তার জন্যেই বললাম। আর আধ ঘন্টা মতো টাইম লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব। ওই যে গাছের নিচে সাদা সাদা হয়ে বরফ পড়ে আছে, আরও কিছুদিন আগে আসলে গাছগুলো তো হয়তো বরফে সাদা থাকতো। ফ্লাইট খুব ইজিলি টেক অফ করে গেছে, আর আমরা এসছিলাম মার্চ মাসের দিকে, মার্চের ওই 29 মার্চ, যার জন্যে ভিড় খুব একটা বেশি ছিল না। যদি ক্রিসমাসের সময় আপনি রোভানিয়েমিতে আসেন তাহলে হয়তো এর ভিড় আরও অনেক বেশি হবে। আর আমাদের ফ্লাইটের যে কস্ট পড়েছিল সেটা হলো ওই 27,000 টাকা মতো। এই যে ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস, ফিনল্যান্ডকে বলা হয় সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি। আর এই এয়ারপোর্টটায় কি ভালোভাবে ডেকোরেট করা আছে না, যেহেতু এটা সান্টা ক্লজের ঘর, যার জন্যে এখানে যে লাগেজ আসে সেটা রেনডিয়ারে করে নিয়ে আসে। কি ইনোভেটিভ না? পৌঁছে গেছি রোভানিয়ামি এয়ারপোর্ট। বেশ অনেকটাই টাইম লাগলো, ওই 5 থেকে 6 ঘন্টা মতো। আর কিছুক্ষণ পরেই দেখতে পাবো সামনে সুন্দর বরফ। আমি নিজেকে আর কন্ট্রোলও করতে পারছি না, যদিও দেখা যাক কেমন কি হয় না হয়। ইনফ্যাক্ট এখানে আসার পরেই তো আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি। আর এয়ারপোর্টটা এতটা সুন্দরভাবে সাজানো যে কি বলবো, দেখুন। আর সব থেকে বড় কথা হলো এখানে লাগেজ নিয়ে আসবেন রেনডিয়ারে করে, সেটাও কিন্তু একটা নতুন এবং মজার এক্সপিরিয়েন্স। তাহলে দেখা যাক বাকি ট্রিপটা কেমন হয়। এখানে লেখা আছে ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। এটা সত্যি কথা বলতে গেলে এই কান্ট্রিটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে সুখী কান্ট্রি বলা হয়। আর এই যে সব ছবিগুলো দেওয়া আছে না, এখানে যারা যারা ঘুরতে এসছে সে বিভিন্ন টাইপের, ধরুন অরোরা হান্ট, অরোরা লাইটস, তারপর যে সমস্ত ইগলু আছে সেই সব কিছু একসাথে মিলেমিশে কিছু ফটো এখানে দেওয়া আছে। আমি তো লাগেজ কালেক্ট করে নিলাম, এখানে বাদবাকি সবাই নিয়ে নিচ্ছে।
নিচে আমার লাগেজ। এবারে এলাম অস্ট্রিয়ান এয়ারলাইনে করে, আর এই এয়ারলাইনটা এত ফাস্ট যে কি বলবো। 2:40-এ তো ল্যান্ডিং টাইম ছিল, ল্যান্ডিং করে দিয়েছে 2:30টার সময়, তারপরে আবার 2:40 বাজে এই সময় আমাদের লাগেজও চলে এসেছে। তাহলে বেশ তাড়াতাড়ি এয়ারপোর্টে সব কাজ হয়ে গেল। এরপর তাহলে তাড়াতাড়ি করে সান্টা ক্লজ ভিলেজে যাওয়া যাক, আর তারপর দেখি সান্টার সাথে দেখা করতে হবে না। সান্টা ক্লজ ভিলেজে গিয়ে আমরা কি কি অ্যাক্টিভিটি করতে পারি তা সবই কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। যেমন ধরুন এল্প স্কিল বা সান্টার সাথে দেখা করা, এছাড়াও আছে মিট আইস প্রিন্সেস অ্যান্ড সান্টা। তাছাড়া এখানে স্লেজ রাইডও হয়, রেনডিয়ার রাইডও অবশ্যই হয়। দেখা যাক কতটা কি করা যায়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস পেয়ে গেছি, আর বাসটা আগের থেকে আমাদেরকে বুক করে রাখতে হয়নি। এখানে এয়ারপোর্ট থেকে সান্টা ক্লজ ভিলেজে যাওয়ার জন্যে নর্মাল বাস বেশ অনেকগুলোই চলে। তো আপনি যখনই এসে পৌঁছান না কেন, খুব ইজিলি আপনি ফ্লাইট থেকে বেরোনোর পর এই বাস ধরে সান্টা ক্লজ ভিলেজে পৌঁছতে পারবেন। আর একদমই সামনে যেয়ে নামায়, ওই 5 মিনিট হাঁটা পথেই আপনি মোটামুটি সান্টা ক্লজ ভিলেজেও পৌঁছে যাবেন, যার জন্যে যাতায়াতে কোনো অসুবিধাই হবে না। এই সুন্দর রাস্তা অতিক্রম করার পরে আপনি পৌঁছে যাবেন এই সান্টা ক্লজ ভিলেজে। এই যে আমরা সবাই মিলে একসাথেই সান্টা ক্লজ ভিলেজে এলাম, যদিও সবাই আলাদা আলাদা, কিন্তু একই বাসে ওঠার জন্য একসাথেই পৌঁছালাম। আর এই ফ্লাইট থেকে নামার পর এই রাস্তা দিয়ে টেনে টেনে লাগেজ নিয়ে যেতে হবে, যেটা একটু অসুবিধারই দেখলাম, কারণ রাস্তাটা খুব একটা বেশি প্লেন ছিল না। ওই যে রিসেপশন আছে, চলুন তাহলে যাই আর চেক ইন করে নিই।